তখন ছিল পালকির যুগ। বাড়ির বউদের গঙ্গা স্নানে যাবার প্রয়োজন হলে বেহারার দল পালকি শুদ্ধ জলে চুবিয়ে আনত। ভেতর বাড়ি থেকে বাইরের দূরত্ব ছিল বিশাল। তখন ঠাকুর বাড়িতে বালিকা বধূর বাপের বাড়ির নাম বদলে একটা নতুন নাম দেওয়ার রীতি ছিল। তাই আমার বাবার দেওয়া শাকম্ভরী নামটা হয়ে উঠল সারদা সুন্দরী। আমার স্বামী ছিলেন সুপুরুষ। ধনী বাড়ির সন্তান হওয়ার জন্য যৌবনে পা রেখে বিলাসমত্ত হয়ে উঠেছিলেন। তিনি খ্যাতি লাভ করলেন বাবু দেবেন্দ্রনাথ ঠাকুর নামে। চারিদিকে তার সে কি বৈভব! কিন্তু যখন তার পিতামহী অলকা সুন্দরীর অমতে তাকে নিয়ে যাওয়া হলো গঙ্গার তীরে অন্তর্জলি যাত্রায়, সেই সময় এই বিলাসের জীবন থেকে সরে এসে তিনি আত্ম উপলব্ধির জগতে প্রবেশ করলেন। 21 বছরের দেবেনবাবুর মনে এক ভিন্ন দর্শনের অনুসন্ধান জাগল। প্রতিষ্ঠা করলেন তত্ত্ববোধিনী সভা। একদিকে দেবেনবাবুর প্রগতিশীল চিন্তা তাকে সমাজ সংস্কারক করে গড়ে তুলেছিল, অন্যদিকে নির্জন রাতে আমায় হাফিজের কবিতা পাঠ করে শোনাতেন। তার জ্ঞানের আলোয় আমি কেমন উদ্ভাসিত হয়ে উঠেছিলাম। তিনি ব্রাহ্মধর্মে দীক্ষিত হয়েও সনাতনী সমস্ত উৎসব পালনে কোনোদিন বাধা দেননি। আমি সেই সারদা সুন্দরী দেবী, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সহধর্মিণী। আমার প্রধান পরিচয় আমি রবীন্দ্রনাথের মা। কিন্তু কতটুক পেয়েছি আমাকে রবি? পরিবারের পরিচালিকার হাতেই ছেলেপুলেরা মানুষ হতো। 40 বছরের দাম্পত্য জীবনে পর পর 15টি সন্তানের জন্ম দিয়েছি আমি। আমার যখন 35 বছর বয়স তখন রবির জন্ম হলো। এদিকে আমার শরীর ও স্বাস্থ্য ভেঙে পড়েছে। সামান্য স্থূলকায়া ছিলাম আমি, তাই শিশুদের দেখাশোনার জন্য ধাত্রী নিযুক্ত হতো। বেশ মনে পড়ে, রবির ধাত্রীমাতার নাম ছিল দিগম্বরী। বাড়ির মধ্যে একমাত্র রবিরই একটু চাপা রং ছিল। ওর রং ফেরানোর জন্য মাঝে মাঝে সর ময়দা মাখানো হতো। রবি ছিল আপন ভোলার মানুষ। নিজের মতো করে থাকতে ও বড় ভালোবাসত। ঠাকুর চাকরের হাত ছেড়ে মাঝে মাঝে আমার কাছে এসে বসত। আমার মুখের দিকে তাকিয়ে থাকতো যেন আমি দূরের এক নক্ষত্র, আর সেই রবি সেই নক্ষত্রের আলোয় তার মাকে খুঁজছে। ছোটবেলায় রোজ চিঠি লেখার ইচ্ছেটা প্রথম জাগিয়েছিলাম আমি। মহর্ষিকে লেখা বালক রবি সেই প্রথম চিঠি। ভাবা যায় সেই রবি একদিন 10,000 চিঠির লেখক হয়ে উঠবে। সেই রবি একদিন লিখবে প্রায় 2,500 গান। সেই রবি একদিন লিখবে উপন্যাস, গল্প, নাটক, হয়ে উঠবে বঙ্গদেশের উজ্জ্বল মুখ। রবি ছাড়াও আমার প্রত্যেকটি সন্তানের কৃতিত্বে আমি গর্বিত। তখন রবি 13 কি 14 বছর। আমি অসুস্থ। ধীরে ধীরে সময় ফুরিয়ে আসছে বুঝতে পারছি। মহর্ষি ফিরলেন পাহাড় থেকে, এসে বসলেন আমার একদম কাছটিতে। বিকেলের পড়ন্ত আলোয় এক দৃষ্টি তাকিয়ে আছেন আমার দিকে। ব্যথিত তিনি। বঙ্গীয় সাহিত্য পরিষদ সায়েন্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বিজ্ঞান গবেষণার জন্য অকাতরে টাকা বিলিয়েছেন তিনি। সেই পাহাড়ের মতো বিশাল মানুষটিকে ছেড়ে, বালক রবিকে ছেড়ে মিলিয়ে যাচ্ছে দিগন্তের শেষ আলোয় আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের মা। না, মায়ের কুল পায়নি রবীন্দ্রনাথ, তাই হয়তো কোনো গ্রন্থ মাতৃ নামে উৎসর্গ করেনি বোধহয়। চলে যাওয়ার সময় শুনেছিলাম অনেকেই বলছে রত্ন গর্ভা আমি, অথচ আমার কোনো সন্তানই আমাকে নিয়ে তেমন কিছু লেখেনি। হ্যাঁ, এমনকি আপনাদের রবি ঠাকুরও নয়। বালক রবির 11 বছর বয়সে মহর্ষির সঙ্গে হিমালয়ে যাবার পথে রবি উঠেছিল শান্তিনিকেতনে। সেখানেই রবি গড়ে তুলেছিল
বিশ্বভারতী। আচ্ছা, রবির ভেতরে সেই দিনের চিঠি, ওই কি ভুবনডাঙা? মায়ের কোলের কাছটিতে বসে আরেকটি লেখা চিঠি, সেটাই কি জোড়াসাঁকোর খড়খড়ি দেওয়া জানলা? জানলা দিয়ে ওই যে আকাশ, ওই যে উড়ে যাচ্ছে মেঘের আলখাল্লা। রবিকে একবারও মনে মনে ভাবছে তার মায়ের কথা। ভুবনডাঙার একটি চিঠি উড়ে যাচ্ছে। হয়তো রবি এসে আমার ছবির সামনে দাঁড়িয়ে বলছে, জননী তোমার করুণ চরণ খানি, হেরুনু আজিয়ে অরুণ কিরণ রূপে, জননী তোমার মরণ হরণ বাণী, নীরব গগনে ভরে উঠে চুপে চুপে, নীরব গগনে ভরে উঠে চুপে চুপে।